হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলে আমরা একটা সিরিজ শুরু করেছি যেটার নাম হচ্ছে ফ্রম, এবং এই সিরিজটা অনেক পুরনো একটা সিরিজ এবং বেশিরভাগ মানুষ এটা দেখে ফেলেছে। বাংলাদেশের অনেক চ্যানেলে এটা এক্সপ্লেন হয়েছে, কিন্তু সমস্যাটা হচ্ছে কি এই চ্যানেলের অ্যাবাউটে যদি তুমি যাও তাহলে দেখবে একজন দর্শক হিসেবে আমার যেটা ভালো লাগে আমি মূলত সেটাই শেয়ার করি। তো যেহেতু এই সিরিজটা আমি কখনো দেখিনি বলতে পারে একরকম আমার জন্য, বা যারা আমার চ্যানেল ছাড়া অন্য কোথাও দেখে না বা যাদের এখনো এই সিরিজটা সম্পর্কে জানা হয়নি, ধরো তাদের জন্য এই সিরিজটা আমরা কন্টিনিউ করব। অন্তত একটা সিজন হলেও কমপ্লিট করবো, ভিউ যাই আসুক, যদি র্যান্ডম গ্রুপের কর্তৃপক্ষ আমাকে বাধা না দেয় আর কি। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা ব্রেক নিয়ে চলো আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। হ্যালো গাইস, আইপিএল কিন্তু খুব শীঘ্রই চলে এসেছে এবং এটা একটা গ্রেট চান্স ক্রিকেট লাভারদের জন্য তার প্রিয় টিমকে সাপোর্ট করার। এবং এই অ্যাপে তুমি লাইভ ম্যাচ দেখতে পারবে, রেজাল্ট দেখতে পারবে, এছাড়াও কোন টিম কত স্কোর করবে এটাও তুমি প্রেডিক্ট করতে পারবে। যেমন কোন টিম জিতবে, কত রান করবে বা কত স্কোর করবে, বা কোন প্লেয়ার হাইস্ট স্কোরে থাকবে। আর এই প্রেডিকশন করে তুমি কিন্তু জিতে নিতে পারো ক্যাশ প্রাইজ সহ BMW কার, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক পুরস্কার। আর তাছাড়া এখানে আরো অনেক গেম রয়েছে এবং সেখান থেকে চুজ করে তুমি যে কোনো গেম খেলতে পারো। এবং এখানে ফার্স্ট টাইম ডিপোজিটে $130 পর্যন্ত তুমি বোনাস পেতে পারো। আর এর জন্য তোমাকে ইউজ করতে হবে RANDO1 প্রোমো কোডটি। যখন রেজিস্ট্রেশন করবে তখন এই কোডটি ইউজ করতে হবে। আর তুমি তোমার জেতা টাকা ইজিলি তুমি উইথড্র করতে পারবে বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো বা আদার যে মেথড রয়েছে তার মাধ্যমে। আর অনেকেই এই অ্যাপটা লং টাইম ধরে ইউজ করছে, তো তুমি যদি ইউজ করতে চাও করতে পারো। আর এখানে কাস্টমার সাপোর্ট রয়েছে যারা সপ্তাহে 7 দিন 24 ঘন্টা তোমার যে কোনো সমস্যার সমাধান করে যাবে। তো তুমি যেতে পারো গুগল এবং সেখানে মেলবেট লিখে সার্চ করতে পারো। আর পিন কমেন্টে যে প্রোমো কোড দেওয়া রয়েছে সেই প্রোমো কোডটা ইউজ করে তুমি অ্যাকাউন্ট খুললে তুমি পেয়ে যেতে পারো $130 পর্যন্ত বোনাস। তবে আমি আবারও বলে নিচ্ছি, তোমরা যে বিজ্ঞাপনেই যাও না কেন জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। যেখানে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে সেই জিনিসটা সম্পর্কে আগে ভালো মতো বুঝবে, জানবে, তারপর সেখানে যাবে। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো তোমাদের কি মনে আছে দ্বিতীয় এপিসোডের শেষে আমরা দেখেছিলাম জুলিয়া আর অ্যাথেন একসাথে বসে খেলছিল, আর তখন অ্যাথেন জানালার বাইরে একটা ছেলেকে দেখতে পায় সাদা ড্রেস পরা, আর ওই ছেলেটিকে শুধুমাত্র অ্যাথেনই দেখতে পেত। তো এরপর তৃতীয় এপিসোড যখন শুরু হয় তখন আমরা বাকি সব সার্ভাইভালদের দেখি, মানে যারা এখানে সার্ভাইভ করে রয়েছে, এবং তারা বর্তমানে সবাই কলোনি হাউসে একসাথে ছিল এবং তাদের দেখে মনে হচ্ছিল তারা সবাই একসাথেই থাকে, একসাথেই ঘুমায়। আর তখনই তরিতা সেই মনস্টার গুলোকে স্বপ্ন দেখে এবং সে ভয় পেয়ে উঠে যায়। আর তারপর সে যায় তার বাচ্চাদের কাছে, আর তখন তার হাজবেন্ড জিম তাকে উঠে শান্ত করে। আর এরপর তারা আবারও ঘুমিয়ে পড়ে। আর অন্যদিকে জেডের ঘুম ভাঙে আর সে উঠেই চিৎকার করতে থাকে। আর তখন ডোনা তার কাছে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। আর এখানে আমরা দেখতে পাই জেডকে সবাই বেঁধে রেখেছিল। আর তখন জেড বলে, তোমরা কিন্তু আমাকে চেনো না, আমার কিন্তু মেলা ক্ষমতা। মানে জেডকে তো চিনতেই পেরেছো, যেটা আর কি ওই যে ওই গাড়িতে হেরোইন খেয়েছিল আর কি, নেশার ঘরে ছিল। তো ডোনা তখন ওকে একটা কাহিনী শোনায়, এই গ্রামের ভয়ানক কাহিনী। আর অন্যদিকে আমরা এই গ্রামের মাতব্বর ওয়েটকে দেখতে পাই। আর সে যখন ঘুম থেকে ওঠে সে দেখতে পায় ভয়ে তার হাত কাঁপছে। আর এরপর সে ঘরের বাইরে বানানো একটা বক্স দেখতে যায়। আর তারপর সে তার অফিসে এসে ফ্রাঙ্কের সাথে দেখা করে এবং ফ্রাঙ্ককে বর্তমানে জেলে রাখা হয়েছে। আর তোমরা তো জানোই সে নেশা করার কারণে তার পুরো পরিবার কিন্তু মনস্টারের হাতে মারা গিয়েছে, আর তার শাস্তি তাকে এখন পেতে হচ্ছে। কিন্তু ওয়েডের কথায় বোঝা যাচ্ছে যে সে ফ্রাঙ্ককে মৃত্যুর সাজা থেকে বাঁচাতে চায়। কিন্তু তখন ফ্রাঙ্ক ওয়েডকে বলে, আমার স্ত্রী সবসময় বলতো আমরা সবাই এই জায়গায় শুধুমাত্র তোমার চিন্তা আর তোমার বুদ্ধির কারণে টিকে রয়েছি, কারণ তুমি সেই জাদুর পাথরটা খুঁজে পেয়েছিলে, যে পাথরটা আমাদেরকে মনস্টারের হাত থেকে বাঁচায়। ওই পাথরটা খুঁজে না পেলে কবে ওই মনস্টার আমাদেরকে মেরে ফেলতো। আর অন্যদিকে আমরা দেখতে পাই ডোনা জেডকে পুরো গ্রামের কাহিনী শুনিয়েছে। আর এরপর এটাও বলে, তোমার যে বন্ধু তোমার সাথে এসেছিল সে কিন্তু বেঁচে নেই এবং তুমিও আমাদের সাথে আমাদের মতো আটকে পড়েছো এবং তুমি চাইলেও এখান থেকে আর কখনোই বেরোতে পারবে না। বাট এটা শুনে জেড হাসতে শুরু করে এবং বলে, নিশ্চয়ই এটা কোনো আমেরিকান টিভির রিয়েলিটি শো হচ্ছে, তাই না? এখান থেকে বের হওয়ার জন্য জাস্ট আমাকে পাজল সমাধান করতে হবে, তাই তো? এরপর জেড করে কি পার্ট নিয়ে কলোনি হাউস থেকে বাইরে বেরিয়ে আসে। আর সে বাইরে এসে একটা মেয়ের কাছ থেকে সাইকেল নিয়ে পুরো শহর ঘুরতে শুরু করে। আর এই দিকে অ্যাথেন স্বপ্নে আবারও সেই ছেলেটিকে দেখতে পায়। আর তখন ওর মা ওকে জাগিয়ে দেয়। আর তখন অ্যাথেন তার মাকে বলে, মা আমি বাইরে যেতে চাই, কিন্তু ওর মা ওকে নিষেধ করে দেয় এবং তার 2 বাচ্চাকে খাবার খেতে বলে। আর তারপর আমরা দেখতে পাই অ্যাথেন সেই রহস্যজনক সাদা ছেলেটিকে হাই বলে। আর তারপর আমরা ড্যানিকে তার মায়ের সাথে দেখি। আর এই সময় সে রাতের খাবার বানাচ্ছিল, ড্যানি মানে পুলিশ অফিসার আর কি। আর ড্যানির মা তার স্বামীকে হারিয়ে অনেক কষ্টে ছিল। তো যাই হোক, ড্যানি তখন ওর মাকে সামলায়। আর তখনই সেখানে সারা চলে আসে আর সে করে কি ভেঙে যাওয়া কাজগুলো পরিষ্কার করতে থাকে। আর অন্যদিকে আমরা ভেক্টরকে দেখি, আর সে তার বক্স থেকে কিছু কাগজ বের করে কোথাও যাচ্ছে। আর ওই সময় জুলি আর ফাতেমা একে অপরের সাথে কথা বলছিল। তো জুলি তখন দেখে যে কলোনি হাউসের সবাই যে যার কাজে লেগে পড়েছে, এর মধ্যে কেউ সবজির জোগাড় করছিল। তো ফাতেমা তখন ওকে বলে, দেখো তোমাদের সবাইকেই প্রথমে এই জায়গাতে মানিয়ে নিতে একটু কষ্ট হবে, কিন্তু কিছু সময় পরে তোমারও এই জায়গা ভালো লাগা শুরু করবে এবং তুমি এখানে খুশিতেই থাকতে শুরু করবে। আর এদিকে আমরা দেখি তখন জিম আর তরিতা নিজেদের পোশাক বের করে এবং একে অপরের সাথে কথা বলে। আর তারা অ্যাথেনের সাথে কথা বলে, কেননা তাদের এখন থেকে এখানেই থাকতে
থাকতে হবে, আর এর জন্য তারা তাদের বাচ্চাদেরকে ভালো লাগানোর চেষ্টা করে। আর এই কারণে তারা এথেনের সাথে খেলা শুরু করে। আর তখন জুলিও এখানে চলে আসে, আর এরপর পুরো পরিবার একসাথে ভালো সময় কাটায়। তো কিছুক্ষণ পর এখানে ডোনাও চলে আসে, আর তিনি ফাদারের সাথে কথা বলতে বলেন। তো এরপর তারা ফাদারের কাছে যায়। তো ফাদার তখন জানায় এই জায়গায় থাকার জন্য দুই ধরনের জায়গা রয়েছে। প্রথমটা হলো কলোনি হাউস, মানে এই ক্লোনি হাউসটা, আরেকটা হচ্ছে টাউন, মানে যেখানে তুমি সেপারেট বাড়িতে থাকতে পারবে। তো তোমাদের ইচ্ছা তোমরা কোথায় থাকতে চাও। তো এরপর তারা ফাদারের সাথে কথা বলতে বলতে সেখান থেকে বেরিয়ে যায়। আর অন্যদিকে আমরা সেই পাগলা জেটকে দেখি, যে কিনা ডিনার এরিয়াতে এসেছে, আর সেখানে এসে সে জোরে জোরে হাসতে শুরু করে এবং খাবার নেওয়ার জন্য লাইনে না দাঁড়িয়েই সরাসরি খাবার নিতে যায়। বাট তখন ড্যানির মা ওকে বকা দেয় এবং লাইনে দাঁড়াতে বলে। আর তারপর জেট করে কি কথা মেনে লাইনে দাঁড়ায়। মানে বুঝতেই পারছো জেট হয়তো অনেক বড় লোকের ছেলে, বাট এখানে তো ধনী গরিবের কোনো বেল নাই। তো যাই হোক, তখন সারার ভাই সারার সাথে দেখা করতে আসে এবং ওকে বলে তোকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছিল। বাট সারা তখন বলে দেখো কি করবো, আমাকে তো আমার কাজে আসতেই হবে। আমি যদি কাজে না আসি তাহলে মানুষ আমাকে সন্দেহ করবে যে ওই লোকটার খুন আমিই করেছি, মানে যেটার ওই গলা কেটেও মারলো। তো এই কথা শুনে সারার ভাই সেখান থেকে চলে যায়। আর এরপর ফাদার করে কি জিমার তরিতাকে ওই জাদুর পাথরের ব্যাপারে বলে এবং বলে আসলে ওই পাথরটা আমাদেরকে রক্ষা করে, যে কারণে ওই মনস্টার আমাদের ঘরে আসতে পারে না। কিন্তু মনস্টাররা তোমার কাছে জাস্ট অনুমতি চাইবে, ভুলেও যদি তুমি অনুমতি দিয়ে দাও তাহলে আর ওই পাথর বাঁচাতে পারবে না, তারা ভেতরে চলে আসবে এবং নৃশংসভাবে তোমাদেরকে সবাইকে মেরে ফেলবে। তো যাই হোক, এরপর ফাদার বাড়ির বাইরে থাকা বড় বক্সটির ব্যাপারে বলে এবং বলে যে এখানে যদি কেউ ক্রাইম করে তাকে এই বক্সে রেখে দেওয়া হয়, যাতে রাতের বেলা মনস্টার এসে তাকে মেরে ফেলে, মানে ফাঁসির বিকল্প আর কি। তো তরিতা এই সবকিছু কথা শুনে ভয় পেয়ে যায়। বাট ফাদার তখন বলে দেখো আজ পর্যন্ত এই বক্সটার ইউজ আমরা কখনো করিনি, তবে আজকেই প্রথমবার এটা ব্যবহার করা হবে। তো যাই হোক, এরপর ফাদার করে কি ফ্রাঙ্কের বাড়িতে যায়, আর এখানে ফ্রাঙ্কের পরিবার থাকতো। বর্তমানে সেই ঘরটা পুরোপুরি খালি পড়ে রয়েছে। তো তরিতা ওই জায়গাটিতে দেখে যে মনস্টাররা যেই ফ্যামিলিকে মেরেছে সেখানে এখনো তাজা রক্ত লেগে রয়েছে। তো তরিতা এই জায়গা দেখে ভয় পেয়ে যায় এবং সে বলে সে এই জায়গায় থাকবে না। বাট জিম তখন বোঝায় দেখো আমরা এই জায়গাটিতে আটকে গিয়েছি, যেভাবেই হোক এই জায়গায় থাকার জন্য আমাদেরকে মানিয়ে নিতে হবে। তো এই কারণে তরিতা ওর কথা মেনে নেয়। আর পরের দৃশ্যে আমরা দেখি ফ্রাঙ্ক আর ওয়েড দুজনে জঙ্গলে এসেছে। তো ফ্রাঙ্ক তাকে বলে আমি এখানে সবসময় আমার মেয়ের সাথে আসতাম আর আমরা এখানে অনেক মজা করতাম, কিন্তু আমার ভুলের কারণে সে মারা গিয়েছে, আর এবার আমার মারা যাওয়ার পালা। তো এরপর সে ওয়েডকে বলে আমি কিছুক্ষণ একা থাকতে চাই। তো ওয়েড বলে আচ্ছা ঠিক আছে। আর অন্যদিকে কলোনি হাউসে অ্যালিস অ্যাথেনকে কাঠের একটা স্কেচ বানিয়ে দেয়, মানে ওই যে হাঁটার জন্য, যাতে ওটায় ভোট দিয়েও হাঁটতে পারে আর কি। কিন্তু এই বিষয়টা জুলির কাছে অদ্ভুত লাগে যে ওকে কেন হেল্প করবে। আর সে ফাতেমাকে বলে এখানকার সবাই আমাদেরকে এত সাহায্য কেন করছে। ফাতেমা তখন বলে দেখো এখানে আমাদের কারোই কোনো ফ্যামিলি নেই, আমরা সবাই খুব একা, তো এই জন্য আমরা সবাই সবাইকে সাহায্য করি। আর একে অপরকে সময় দেওয়ার কারণে বা সাহায্য দেওয়ার কারণে যেটা হয় আমাদের একাকিত্ব কিছুটা হলেও কমে যায়, কষ্ট কিছুটা হলেও কমে যায়। তো ওই সময় ড্যানি আর জেড একে অপরের সাথে কথা বলছিল। তো জেড তখন বলে আমি জানি এই খেলার বাকি সদস্যরাও কোথাও লুকিয়ে রয়েছে, তুমি কি আমাকে কোনো ক্লু দিতে এসেছো। মানে ওর কাছে মনে হচ্ছে ও এখনো রিয়েলিটি থ্রুতেই আছে আর কি। কিন্তু ড্যানি ওকে বোঝায় তুমি যা মনে করছো হারামজাদা, ব্যাপারটা এরকম না, আমি জাস্ট তোমাকে সাহায্য করতে চাই। তো এরপর জেড সেখান থেকে চলে যায় আর তখন সেখানে ক্রেস্টি চলে আসে। আর ড্যানি তখন তাকে জেডের ব্যাপারে বলা শুরু করে যে পাগলা পাগলা ছেলে। আর অন্যদিকে ভেক্টর নিজের একটা হিসাব করছিল। আর এরপর সে জঙ্গলের দিকে যেতে থাকে আর তখনই সে অ্যাথেনকে দেখতে পায়। আর অ্যাথেন তখন ভেক্টরকে বলে তুমি কি কিছু খুঁজছো। ভেক্টর তখন তাকে বলে দেখো আমি তোমাকে একদমই পছন্দ করি না। বাট অ্যাথেন তখন বলে দেখো আমি এখানে একটা সাদা ছেলেকে দেখেছি। বাট এই কথা শুনে ভেক্টর অবাক হয়ে যায় আর সে অ্যাথেনকে বলে আমিও তাকে অনেক আগে দেখেছিলাম এবং সে আমার বন্ধু ছিল। আর এরপর যদি তোমার সাথে তার আবার দেখা হয়ে যায় তাহলে তুমি তাকে বলবে যে ভেক্টর তোমাকে হাই বলেছে। আর তখনই জুলি এখানে অ্যাথেনকে দেখতে পায় এবং অ্যাথেনকে ঘরে নিয়ে যায়। আর এর পরের দৃশ্যে আমরা ওয়েডকে চার্জে বসে থাকতে দেখি আর সে ফাদারকে বলে আমি ফ্রাঙ্ককে বক্সের ভেতর রাখতে চাই না, ওকে আমি মারতে চাই না, আমি এইভাবে কাউকে মৃত্যুদণ্ড দিতে পারি না। আর আমি ওই বক্সটা শুধুমাত্র এই জন্যই বানিয়েছিলাম যাতে মানুষের মধ্যে একটা ভয় কাজ করে এবং সবাই নিজেদের নিয়ম মাফিক কাজ করে। বাট ফাদার তখন বলে তুমি যদি তাকে শাস্তি না দাও এরপর থেকে কেউ কিন্তু তোমার কথা শুনবে না, এরপর থেকে সবাই আরো নিয়ম ভাঙবে এবং এক এক করে সবাই মারা যাবে। আর এই শহরটা তুমি নিজে বানিয়েছো, তাই মানুষের মনের ভেতরেও তোমাকে নিয়ে সম্মান থাকা উচিত, তা না হলে তো সবাই নিয়ম মানা বাদ দিয়ে দেবে, রাস্তা থেকে সরে যাবে, মনস্টারের হাতে মারা পড়বে। তো এরপর ওয়েড বলে তুমি বিশ্বাস করো আমি কারো জীবন নিতে পারবো না। বাট ফাদার তখন বোঝায় দেখো তুমি নিজেই নিয়ম তৈরি করেছো, তুমি এই নিয়মটা ভাঙতে পারো না। বাট তখন ওয়েড ফাদারকে একটা গালি দেয়, বেদব প্রিস্ট বলে আর কি। তো যাই হোক, এরপর ওয়েড করে কি নিজেই সেই বক্সের ভেতরে চলে আসে এবং উদাস হয়ে বসে থাকে এবং তখন তার স্ত্রীর কথা মনে পড়ে। আর এরপর সে ফ্রাঙ্কের কাছে যায় এবং বলে তুমি ওই জাদুর পাথরটা তোমার সাথে লুকিয়ে ওই বক্সে নিয়ে যাবে যাতে ওই মনস্টাররা তোমার কোনো ক্ষতি করতে না পারে। বাট ফ্রাঙ্ক তখন বলে আমি যদি বেঁচেই যাই সেখান থেকে তাহলে তুমি বাকি সবাইকে কি বলবে যে আমি বাঁচলাম কিভাবে। তো এই কথা শুনে ওই নিজেই ভাবতে থাকে আমি কি করব, আর সে ওখান থেকে চলে যায়। তো কিছুক্ষণ পরে ফাদার জিমার তার পরিবারকে বলে তোমরা কোথায় থাকতে চাও সেটা কি ঠিক করেছো। আর তখনই সেখানে ওয়েড চলে আসে আর সে বলে ফ্রাঙ্ক অনেক নেশার ঘরে ছিল আর ওই নেশার কারণে ওর পরিবারে এমন বিপদ হয়েছে আর এটা এক ধরনের দুর্ঘটনা
দেখাশোনা ছিল। আর তখনই সেখানে ফ্রাঙ্ক চলে আসে এবং ফ্রাঙ্ক বলে, আমি আসলে অনেকদিন ধরেই এই জায়গার ব্যাপারে ভাবছি। এই জায়গাতে আমি যখন আটকে পড়েছিলাম তখন আমার কাছে পরিবার ছিল, আমার স্ত্রী ছিল, আমার সন্তান ছিল, আমার কাছে খুশি ছিল, কিন্তু আমার ভুলের কারণে আমি তাদেরকে হারিয়ে ফেলেছি, তারা আমার কাছে নেই। তো আমি চাই আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক যাতে আমি ওদের কাছে আবার ফেরত যেতে পারি। তো এরপর ফ্রাঙ্ক করে কি ওয়েডকে সেই জাদুর পাথরটা ফিরিয়ে দেয়, আর ওই পাথরটা ফেরত নিয়ে ওয়েড অনেক কষ্টও পায়। তো যাই হোক, এরপর জেড তো সবার উপর হাসতে থাকে এবং সবাইকে নিয়ে মজা করতে থাকে। বাট তখন ওয়েডকে বলে, তুমি কি কলোনি হাউসে থাকবে নাকি টাউনে থাকবে? তো জেড তখন টাউন বেছে নেয়, আর এরপর ড্যানি ওকে সেখান থেকে নিয়ে চলে যায়। তো এরপর ওয়েট করে কি জিমের পরিবারকে জিজ্ঞাসা করে, তোমরা কোথায় থাকতে চাও? তো জিম আর তরিতা এবং এথেন টাউন বেছে নেয়, মানে নিজস্ব বাড়ি, কিন্তু জুলি কলোনি হাউস বেছে নেয় কারণ এখানে ওর অনেক সমান বয়সী রয়েছে। বাট জুলির এরকম সিদ্ধান্তে ওর পরিবার কষ্ট পায় এবং বাপ্পার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কিন্তু তখন ওয়েড ওদের ঝগড়া থামিয়ে বলে, দেখো কলোনি হাউসে জুলির দেখাশোনা করার জন্য অনেকেই আছে, আমার ছেলেও রয়েছে, বাট তারপরেও জিম আর তরিতা এতে খুশি হয় না। কিন্তু তারা আর কি করবে, আর কোনো উপায়ও তো নেই। তো এরপর ফাদার তাদের সবাইকে যার যার ঘরে ফিরে যেতে বলে এবং সেখান থেকে চলে যায়। আর এইদিকে ড্যানি করে কি জেডকে সেখানকার কবরস্থানে নিয়ে যায় আর জেডের বন্ধুর লাশ দেখায়। আর তার লাশ দেখে জেডের অবস্থা তো খারাপ হয়ে যায় পচাগলা লাশ দেখে, এবং বলে যে করেই হোক আমাকে এই গ্রাম থেকে বেরোতেই হবে। কিন্তু জেড বুঝতে পারে সে এমন একটা শহরে আটকা পড়েছে, এখান থেকে সে আর কখনোই বেরোতে পারবে না। তো এরপর সে কান্না করতে থাকে এবং তখনই সন্ধ্যা হয়ে যায়। আর তখন ওয়েড ফ্রাঙ্ককে সেই বক্সে বন্দী করার জন্য নিয়ে যায়। আর এমনটা করার জন্য ফ্রাঙ্ক ওয়েডকে উল্টো ধন্যবাদ জানায় এবং বলে, আমার স্ত্রী সবসময় বলতো তুমি সবচেয়ে সেরা, সবচেয়ে ভালো, এবং তোমার বেঁচে থাকার দরকার রয়েছে, তুমিই পরে একমাত্র সবাইকে বাঁচিয়ে রাখতে। আর এই কথা বলে সে বক্সের ভেতর চলে যায় এবং বাকিরা যার যার মতো ঘরে চলে যায়। তো এরপর জিমার তার পরিবার ফ্রাঙ্কের বাড়িতে চলে আসে এবং সকল দরজা জানালা লক করে দেয় এবং সেই জাদুর পাথরটিকে চেক করে নেয়। আর অন্যদিকে ড্যানির মা তার স্বামীকে অনেক মিস করছিল। আর এইদিকে ড্যানি জেডকে নিয়ে তার বাড়িতে আসে, তার মায়ের সাথে দেখা করায়। আর অন্যদিকে তরিতা এথেনকে ঘুম পাড়াতে যায়। তো সেখানে জিম চলে আসে এবং সে করে কি নিজে থেকে তার ছেলেকে বা এথেনকে একটা কাহিনী শোনাতে থাকে। আর এইদিকে কলোনি হাউসের সবাই জুলিকে স্বাগতম জানায় এবং ওকে দেখে সবাই অনেক খুশি হয়। কিন্তু ওয়েড এখনো চিন্তায় ছিল কারণ সে ফ্রাঙ্ককে বন্দি করে রেখেছে ওই বক্সে, আর রাতও হয়ে গিয়েছে। আর তখনই ফ্রাঙ্ক দেখতে পায় আশেপাশে অনেক মনস্টার চলে এসেছে এবং ফাইনালি সেই মনস্টার গুলো বক্স ভেঙে ফ্রাঙ্ককে ধরে ফেলে। আর এরই সাথে 3 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি তোমরা সবাই এই সিরিজটা দেখেছো, তবে তারপর আমি রিকোয়েস্ট করবো, যেহেতু আমি এই সিরিজটা দেখিনি, অন্তত আমার জন্য হলো একবার নতুন করে আবার দেখার জন্য। কারণ যদি ভিউ একবারে বেশি ডাউন খেয়ে যায়, 50,000-এর নিচে এসে যায়, তাহলে তো আমি এই সিরিজটা কন্টিনিউ করতে পারবো না, আমার উপর তো চাপ চলে আসবে। তো যাই হোক, এরপর যখন 4র্থ পর্ব শুরু হয় তখন আমাদের অতীত দেখানো হয়। সেখানে আমরা একটা বাচ্চাকে দেখতে পাই আর সে লাঞ্চ বক্সের সাথে স্টোরেজ রুম থেকে বাইরে বেরিয়ে আসে। আর এই বাচ্চাটা আর কেউ নয়, সেটা হচ্ছে বর্তমান সময়ের ভেক্টর, মানে সেই কাবুকাবু লোকটা। আর আমরা জানতে পারি এই ভেক্টরই নাকি এই শহরে আটকা পড়া প্রথম ব্যক্তি। তো যাই হোক, সে বাইরে বেরিয়ে এসে দেখে মনস্টার গুলো অনেক লোককে মেরে ফেলেছে এবং তাদের দেখে ভেক্টর অনেক ভয় পেয়ে যায়। আর তারপর কাহিনী বর্তমানে আসে। আর এই সময় ভেক্টর জুলির ঘুমন্ত ছবি আঁকছিল। আর তখনই জুলির ঘুম ভেঙে যায় এবং সে ভেক্টরের উপর রেগে যায়। বাট ভেক্টর তাকে বলে, আমি তোমার জাস্ট ছবি আঁকছিলাম যাতে আমি তোমাকে মনে রাখতে পারি, কারণ আমি স্বপ্ন আর বাস্তবের পার্থক্য খুঁজে পাই না। তো ভেক্টর তখন জুলিকে ছবি দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই সেখানে ট্রুডি নামের একটা বদমাশ টাইপের মেয়ে আসে আর সে জুলির সাথে দেখা করে। আর সে জুলিকে বলে, হেই তোমাকে তো অনেক সুন্দর লাগছে। বাট জুলি তখন বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে, আর তুমি যে কাপড়টা পরে রয়েছো ঠিক সেরকম একটা কাপড় আমারও রয়েছে। কিন্তু ট্রুডি তখন বলে, আরে না, এই কাপড়টা তোমারই। কিন্তু এখানে নিয়ম কি জানো, এখানকার সবাই একে অপরের জিনিস পরতে পারে। কিন্তু এই বিষয়টা জুলির কাছে একদম ভালো লাগে না, কারণ এটা ওর প্রিয় ড্রেস ছিল। আর অন্যদিকে ওয়েড বক্সের ভেতরে মৃত ফ্রাঙ্ককে দেখে এবং ফ্রাঙ্কের মৃত্যুতে সে অনেক কষ্ট পায়। আর এরপর ওয়েডকে ওই জায়গাটা পরিষ্কার করতে হবে। আর অন্যদিকে ডিনার এরিয়াতে মিস চ্যান, ডেনির মাকে অনেক দুঃখী মনে হচ্ছিল। আর সারাও তার এমন অবস্থা দেখে অনেক কষ্ট পায়। কিন্তু তখন মিস চ্যান করে কি রান্নার কাজে লেগে পড়ে, কারণ সবার ডিনার তার তৈরি করতে হবে। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জিম আর তার স্ত্রী তারা দুজনে একে অপরের সাথে কথা বলছে। আর এখানে প্রথম রাতটা তাদের অনেক অদ্ভুত ভাবে কাটে। আর তারপর তরিতা জিমকে বলে, এই জায়গাটা আমার একদমই ভালো লাগেনি। কিন্তু জিম তাকে বোঝায়, দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর তখন তরিতা বলে, এই সবকিছু আমার ভুলের কারণে হয়েছে। তো এখানে তারা কোন ভুলের ব্যাপারে কথা বলছে এটা আমরা পরে জানতে পারবো। আর তখনই এখানে এথেন চলে আসে আর সে তার বোনকে অনেক মিস করছিল। তো জিম তখন তাকে বলে, দেখো আমরা সবার আগে খাওয়ার জন্য আগে ডিনার এরিয়াতে যাব, তারপর তোমার বোনের সাথে দেখা করতে যাব। কিন্তু তখন তরিতা বলে, না, আগে আমি কিছু জিনিস গোছাবো, তোমরা যাও, আমি আসছি। তো এরপর জিম আর এথেন তারা দুজন সেখান থেকে বের হয়। আর অন্যদিকে ফ্রাঙ্কের লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। আর রাস্তায় তার সাথে জিম আর এথেনের দেখা হয়। তখন করে ওই লাশটিকে লুকিয়ে দেয়, মানে ঢেকে দেয়, এবং তারপর তারা কথা বলতে বলতে যেতে থাকে। আর তারপর জিম আর এথেন রেস্টুরেন্টে চলে আসে আর সেখানে সারা তাদেরকে স্বাগতম জানায় এবং তাদেরকে বলে, আজকে মিস চেন তোমাদের জন্য বিশেষ খাবার বানিয়েছে। তো এই কথা শুনে এথেন অনেক খুশি হয়। আর এরপর সারা করে কি সেখান থেকে চলে যায়। আর ওই দিকে ওয়েট করে কি লাশ নিয়ে কবরস্থানে যায়। আর সেখানে তার ফাদারের সাথে দেখা হয়। আর ফাদার লাশটিকে কবর দেবে, কিন্তু ওয়েট ফ্রাঙ্কের জন্য
অনেক বেশি কষ্ট পেয়েছে, এজন্য সে ওখান থেকে চলে যায়। আর এই দিকে ড্যানি জেডের সাথে দেখা করতে যায় এবং সকালে খেয়েছে কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করে। জেড বলে খায়নি, বাট যখন ড্যানি বলে চলো খেয়ে আসি তখন জেড রাজি হয়ে যায়। কিন্তু তার আগে তারা দুজনে স্টোরেজ রুমের ভেতরে আসে এবং এখানে জেড করে কি ড্যানিকে বক্সার চিহ্নের ব্যাপারে জিজ্ঞাসা করে যেখানে সে লাশ দেখেছিল, কিন্তু এখানে কিছুই নেই। তো ড্যানি তখন তাকে বলে দেখো নতুন লোক যখন এখানে আসে তারা অনেক রকমের অদ্ভুত জিনিস দেখে থাকে, বাট জেড তখন বলে দেখো আমি অনেকবার নেশা করেছি, ঠিক আছে, আমি নেশা যেহেতু করি আমি জানি কোনটা আসল কোনটা নকল। এখানে আমি লাশ দেখেছিলাম ভাই, সিরিয়াসলি দেখেছিলাম মানে দেখেছিলাম। ড্যানি তখন বলে হ্যাঁ হতে পারে তুমি লাশ দেখেছো, কিন্তু এখন এখান থেকে চলো। তো এরপর তারা এখান থেকে বের হয়ে যায়। আর অন্যদিকে মিস চ্যান এথেনকে খাবার দেয় আর সে অনেক খুশিতে খাবার খায়। আর তারপর মিস চ্যান জিমের প্রশংসা করে কারণ সে এই ভয়ানক বিপদ থেকে তার পরিবারকে রক্ষা করেছে। আমি আশা করছি তোমাদের নামগুলো নিয়ে প্রবলেম হচ্ছে না। মিস চ্যান হচ্ছে পুলিশ অফিসার যে ড্যানি রয়েছে তার মা, মানে চাইনিজ টাইপ। আর জিম হচ্ছে মনে করে যে এথেনের বাপে আর কি, ওই বাচ্চা ছেলেটার বাপে। তো যাই হোক এরপরে এথেন তার বাবাকে বলে এখানে আমরা আর কতদিন থাকবো বাবা? জিম তখন বলে এখানে হয়তো আমরা আর কিছুদিন থাকবো, তারপর এখান থেকে চলে যাব। এরপর জিম ওয়াশরুমে যায় কারণ তার ছেলের প্রশ্নের উত্তর তার কাছে ছিল না বা আর কোনো প্রশ্নের উত্তর সে দিতে পারছে না। সে ওয়াশরুমের বাহানা করে জাস্ট চলে আসলো। আর এইদিকে তরিতা বাড়িতে অনেক কষ্টে ছিল। আর এরপর তিনি তার জিনিস বের করছেন আর তারপর সে করে কি কয়েকটা জিনিস বের করে এবং সেখানে জুলির সোয়েটারটা দেখে যেটা জুলির সবচেয়ে প্রিয় সোয়েটার। আর অন্যদিকে ভেক্টর করে কি এথেনের সাথে দেখা করার জন্য রেস্টুরেন্টে এসেছে। তো ভেক্টর এথেনকে বলে আমি খেয়াল করেছি এখানকার গাছপালা 4 ইঞ্চি ঝুঁকে পড়েছে, এটা খুবই অদ্ভুত, কিন্তু এটা আমি কাউকে বলিনি। আর তারপর সে এথেনকে একটা ছবি দেয় আর এই ছবিটা ছিল হচ্ছে সেই সাদা ছেলের ছবি। তো ছবিটা দেখে এথেন চমকে যায় এবং ভেক্টরকে বলে এইটাই সেই ছেলে যাকে আমি মাঝে মাঝে দেখি। তো ভেক্টর তখন বলে এই ছেলেটাকে একসময় আমিও দেখতাম। বাট তখনই সেখানে জিম চলে আসে এবং সেই ছবি দেখে জিম করে কি ভেক্টরের উপর রেগে যায় এবং ভেক্টরকে বলে তুমি আমার ছেলের কাছ থেকে দূরে থাকবে এবং সে ভেক্টরকে করে কি ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। কিন্তু এথেন তখন ওর বাবাকে বলে বাবা তোমার এমনটা করা ঠিক হয়নি। তো যাই হোক জিম কোনো পাত্তা দেয় না এবং ছেলেকে নিয়ে বাড়ি যেতে শুরু করে। আর এইদিকে আমরা দেখি জুলিও কলোনি হাউসে অনেক কষ্ট পাচ্ছে আর তখনই সেখানে ফাতেমা চলে আসে আর জুলিকে অনেক কষ্টে দেখে তাকে বলে তোমার আবার কি হলো? জুলি তখন বলে আমার হয়তো এখানে থাকা ঠিক হয়নি, বাবা মার সাথে থাকা উচিত ছিল। তো ফাতেমা তখন বুঝতে পারে জুলির মন খারাপ হয়তো ট্রুডি নামের ওই মেয়েটার জন্য যে ওই মেয়েটা ওর পোশাক পরেছে। এরপর ফাতেমা জুলিকে বলে দেখো আমি তোমার জন্য অবশ্যই বেটার একটা কিছু করব তোমার ভালো লাগার জন্য। তো এরপর সে জুলিকে নিয়ে সেখান থেকে বের হয় আর এইদিকে জিম আর এথেন করে কি বাড়িতে চলে আসে। তো এথেন তার বাবাকে আবারও বলে বাবা তোমার ওই ভেক্টর লোকটার সাথে এমন করা ঠিক হয়নি কারণ সে আমার বন্ধু। কিন্তু ওর বাবা এই কথার গুরুত্ব দেন এবং সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে তরিতা জুলির সাথে দেখা করতে আসে আর তিনি জুলিকে ওই সোয়েটারটা দেন আর নিজের সাথে বাড়িতে চলে যেতে বলেন, কিন্তু জুলি সোয়েটারটা নেয় না। বাট তরিতা এখানে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু জুলি অনেক বেশি রেগে যায় এবং সে বলে আমি তোমার আর বাবার ডিভোর্সের ব্যাপারে জানি আর তুমি এই সব কিছু করেছো তোমার ছোট ছেলে থমাস মারা যাওয়ার কারণে, তাই না? তোমার মরা বাচ্চা নিয়ে তোমার এত চিন্তা কিন্তু জীবিত বাচ্চাদের নিয়ে তোমার কোনো চিন্তা নেই। তো জুলি করে কি সোয়েটারটা ফিরিয়ে দিয়ে চলে আসে। বাট জুলির এই কথা শুনে তরিতা অনেক কষ্ট পায় আর তখনই সেখানে ফাতেমা চলে আসে আর সে তরিতার হাত থেকে সোয়েটারটা নিয়ে বলে চিন্তা করবেন না আমি এটা জুলিকে দিয়ে দেবো। আর অন্যদিকে ড্যানি পুলিশ স্টেশনে জেটকে সেই সব লোকদের ব্যাপারে বলছে যারা এখনো আটকা পড়ে রয়েছে এবং বলে সবাই শহরে আলাদা আলাদা রাস্তা দিয়ে যাচ্ছিল কিন্তু এরপর এখানে সবাই চলে আসে এবং এখানে আটকা পড়ে যায়। তো জেট বলে এসব কিছু অসম্ভব, তবে আমি অনেক স্মার্ট, আমি নিশ্চয়ই এই ব্যাপারে খোঁজ নিয়ে ছাড়বো। তো ড্যানি তখন বলে দেখো প্রথম মানুষ যখন এখানে আসে তাদের কাছে এমনটাই মনে হয় কিন্তু আজ পর্যন্ত কেউ এটার কোনো খোঁজ বের করতে পারেনি। এই জায়গাটি আমাদেরকে পাগল বানিয়ে দেয়। আর তখনই এখানে থাকা রেডিও বাজতে থাকে আর এটা দেখে ড্যানি বলে দেখো মাঝে মাঝে এখানেও সিগন্যাল আসে, রেডিও বেজে ওঠে, কিন্তু জেডের কাছে এই ব্যাপারটা সাধারণ মনে হয় না। সে করে কি রেডিওটা সেখান থেকে নিয়ে চলে যায়। আবার ততক্ষণে তরিতাও তাদের বাড়িতে চলে এসেছে আর সে জিমের সাথে কথা বলতে থাকে। তো জিম তাকে বলে এথেনা আমার উপর অনেক রেগে রয়েছে। তো তরিতা বলে আমিও জুলির সাথে দেখা করতে গিয়েছিলাম, ও আমার উপর অনেক রেগে রয়েছে আর সে আমাদের ডিভোর্সের ব্যাপারে জেনেও গিয়েছে। তো এই সব কথা ওদের মধ্যে আবার ঝগড়া শুরু হয় এবং ওদের ঝগড়া এথেনও শুনতে পাচ্ছে। আর তখনই সেখানে ভেক্টর চলে আসে এবং সে এথেনকে পেছনের রাস্তা দিয়ে বাইরে আসতে বলে। তো এরপর সে এথেনকে বলে আমাদের ওই সাদা ছেলেটিকে খুঁজতে হবে কারণ আমি তাকে অনেক সময় ধরে দেখছি না, তুমি চাইলে তাকে খুঁজতে আমাকে সাহায্য করতে পারো কারণ ওই সাদা ছেলেটি এখন তোমাকে বেছে নিয়েছে। তো এরপর ভেক্টর করে কি এথেনকে ওই স্কেচের বদলে একটা লাঠি দেয় আর তারপর তারা দুজন সেখান থেকে বেরিয়ে যায়। আর অন্যদিকে ওয়েট ফিরে এসে সেই বক্সটিকে আবারও ঠিক করতে শুরু করে। বাট তখনই সেখানে ফাদার চলে আসে আর তিনি ওয়েটকে বলেন তুমি আমাদের সবার লিডার, তোমাকে দেখে এখন দুর্বল মনে হচ্ছে, যদি এমনটা সত্যি হয়ে থাকে এটার প্রভাব কিন্তু সবার উপরেই পড়বে, সবাই তোমার কথার বাইরে চলে যাবে এবং সবাই যার যার মতো মরবে। আর ফ্রাঙ্ক ওর ভুলের শাস্তি পেয়েছে, তোমাকে এটা বুঝতে হবে আর তোমাকে তোমার স্ত্রীর ব্যাপারেও মনে রাখতে হবে। আর স্ত্রীর কথা শুনতেই ওয়েট রেগে যায় এবং বলে আর একবার আমার স্ত্রীর কথা বলবে না। বাট ফাদার বলে দেখো তোমার অনেক আগে আমি এখানে এসেছি কিন্তু তুমি আসার পর এই শহরটা এত সুন্দরভাবে বদলেছে, তুমি আসার পর থেকে এই শহরের মানুষ বাঁচতে শিখেছে, কিন্তু এখন তোমাকেই দুর্বল লাগছে। তুমি নিজে যদি দুর্বল হয়ে পড়ো তাহলে বাকিরাও তোমার সাথে দুর্বল হয়ে পড়বে। তো এই জন্য তোমার উচিত তোমার মাথা ঠান্ডা রাখা যাতে তুমি বাকিদের উপর
নিজের কথার গুরুত্ব রাখতে পারো, তা না হলে সবাই মারা যাবে। তো তখন ওয়েট বুঝতে পারে হয়তো ফাদার ঠিকই বলছে। আর অন্যদিকে ভেক্টর এথেনকে নিয়ে জঙ্গলে চলে এসেছে, আর সে এথেনকে বলে কেমন করে সে এখানে আটকা পড়েছে, কিন্তু সে তার নিজের বাবা মায়ের ব্যাপারে কিছু বলে না। তো এথেন এখানে ভেক্টরকে তার ছোট ভাই থমাসের ব্যাপারে বলে যে অল্প বয়সে মারা গিয়েছিল। তো ভেক্টর তখন বলে দেখো এই ব্যাপারে আমি কিছু জানতে চাই না। আর তখন ওর ওই সাদা ছেলেটিকে দেখতে পায়, আর তখন ভেক্টর আর এথেন করে কি তার পিছু করতে থাকে। আবার এইদিকে জিম আর তরিতারও ঝগড়া করছিল, একে অপরকে দোষারোপ করছিল। বাট তখন ওদের মনে পড়ে আমাদের ছোট ছেলে এথেন কোথায়, আর এরপর তারা খুঁজতে শুরু করে। তো এথেনকে তারা অনেক খুঁজে কোথাও খুঁজে পায় না, চিন্তায় পড়ে যায় তারা। আর তখনই তারা সেখানে এথেনের যে স্কেচটা মানে যেটা ভর দিয়ে হাঁটে সেটা দেখতে পায়। তো এরপর তারা করে কি এথেনকে খুঁজতে জঙ্গলের দিকে যেতে থাকে। আর এইদিকে জঙ্গলের ভেতরে এথেন আর ভেক্টর ওই সাদা ছেলের পিছু করতে করতে রাস্তা হারিয়ে ফেলেছে। বাট তখনই তারা একটা ফারওয়ে ট্রি দেখতে পায়। আর এই ফারওয়ে ট্রিটা কি এটা আমরা ভেক্টরের কথায় বুঝতে পারি। ভেক্টর বলে এটা এমন একটা গাছ, এটার মধ্যে আমরা যদি কোনো জিনিস ফেলি সেই জিনিসটা এখান থেকে টেলিপোর্ট হয়ে যেতে পারে, কোথায় যাবে এটার কোনো গ্যারান্টি নেই। এরপর ভেক্টর একটা পাথরের চিহ্ন আঁকিয়ে সেই গাছের ভেতরে ফেলে, আর সেটা করে কি বাইরে একটা জায়গায় এসে পড়ে। আর এই চমৎকার জিনিসটা দেখে এথেন অবাক হয়ে যায়। আর তারপর ভেক্টর এথেনকে বলে এই গাছ মানুষকে যে কোথায় পাঠাতে পারে এটা কেউ যায় না, কিন্তু এতে অনেক বিপদও রয়েছে। তুমি এই জঙ্গলে এমন অনেক গাছ পাবে, কোন গাছে গেলে যে কি হবে তার কোনো গ্যারান্টি নেই। আর তখনই ভেক্টরের মাথা ব্যথা শুরু হয় এবং তার ছোটবেলার স্মৃতিগুলো তাকে ঘিরে ফেলে এবং তার মনে পড়ে ছোটবেলাতেই শহরের সবাইকে সে মারা যেতে দেখেছে। তো এরপর সে করে কি এথেনকে নিয়ে সামনের দিকে যেতে থাকে, আর সেখানে একটা কুকুর চলে আসে মাছ ভরা জঙ্গলে। আর ওই কুকুর দেখে ও করে কি কুকুরের ফলো করে আরো সামনে যায়। আবার ততক্ষণে জিম আর তরিতাও এখানে খুঁজতে খুঁজতে চলে এসেছে। আর তখন তারা এখানে দুটো শিকারী কুকুর দেখতে পায়। তো কুকুরগুলো যখন তাদের উপর আক্রমণ করতেই যাবে তখনই ভেক্টর করে কি বন্দুক দিয়ে ওদের উপর গুলি করে এবং কুকুরগুলোকে তাড়িয়ে দেয়। আর তারপর ভেক্টর করে কি এথেনকে জিম আর তরিতার কাছে দিয়ে দেয়। তো জিম তো এখন ভেক্টরের উপর অনেক রেগে যায় যে আমার ছেলেকে নিয়ে এসেছিস, এবং সে ভেক্টরকে মারতে চায়। বাট ভেক্টরের কাছে ছিল বন্দুক। তো ভেক্টর করে কি বন্দুক দিয়ে জিমকে ভয় দেখায় এবং সেখান থেকে পাঠিয়ে দেয়। আর এরপর জিমরা করে কি এথেনকে নিয়ে টাউনে চলে আসে। আর অন্যদিকে ভেক্টর একটা জায়গায় সকল পেন্টিং দেখতে থাকে, আর সেখানে ওই কুকুর দুটোকেও দেখে যেগুলোকে সে ছোটবেলাতেও দেখেছিল। অনেক ছোটবেলায় সে যেমন ওই সাদা ছেলেটিকে দেখেছিল এরকম কুকুর দেখেছিল, আর সেরকম আবারও দেখছে। এবং ওর মনে আছে ওই ছোট ছেলেটা হঠাৎ করে খেলতে খেলতে ওর সামনে থেকে গায়েব হয়ে গিয়েছিল, এটা আজও ওর মনে আছে ভালো মতো। এবং বর্তমানে সে ওই জায়গায় আছে যেখানে এসব কিছু সে পেন্টিং করেছে। আর এইদিকে জিম ওয়েডের সাথে দেখা করে, আর সে ওয়েডকে জানায় ভেক্টরের কাছে কিন্তু বন্দুক রয়েছে এবং সে আমার ছেলেকে না বলে জঙ্গলে নিয়ে গিয়েছিল। তো এরপর সে ওয়েডকে সেই পেন্টিংটা দেখায় যেটা ভেক্টর এঁকেছে। তো ওয়েড তখন জিমকে বলে দেখো ভেক্টর তো কলোনি হাউসে থাকে, তুমি এই ব্যাপারে ডোনার সাথে কথা বলতে পারো। বাট ওয়েডের তখন ফাদারের বলা কথা মনে পড়ে যে এখানকার সবাই তো তোমার উপর নির্ভর করে, তুমি হচ্ছে এখানকার লিডার। তো এই কথা মনে পড়ে ওয়েড তখন জিমকে বলে আচ্ছা আমি কি তোমার পরিবারকে ডিনারের জন্য নিমন্ত্রণ করতে পারি। আর অন্যদিকে আমরা দেখি কলোনি হাউসে ফাতেমা জুলিকে তার নতুন বিছানা এবং জিনিসপত্র রাখার জিনিস দেখায় বা জায়গা দেখায়, আর এটা অ্যালিসের ঘরের সাথেই ছিল। আর এখানে লক্ষ্য ফাতেমা কিন্তু অ্যালিসের গার্লফ্রেন্ড আর কি। তো এই জায়গা থেকে জুলি অনেক খুশি হয় আর ফাতেমাকে ধন্যবাদ জানায়। আর তারপর ফাতেমা জুলিকে তার মায়ের দেওয়া সোয়েটার দেয়, যে সোয়েটারটা জুলি তখন নিতে চায়নি, বাট এখন এটা ওর হাত থেকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। আর অন্যদিকে ওয়েট তার ঘরে তৈরি হচ্ছিল, কিন্তু তার মানসিক অবস্থা এখনো যে ঠিক হয়েছে এটা দেখে মনে হচ্ছিল না আর কি। আর এরপর সে আয়নার সামনে গিয়ে পাগলের মতো চিৎকার করতে থাকে। আর তারপর সে নিজেকে ভালো মতো তৈরি করে জিমের পরিবারের সাথে ডিনার করতে যায়। আর ওইখানে তরিতা তাকে বলে আপনি তো আমাদের অনেক উপকার করেছেন এবং এখানকার সবার উপকারই করেন। তো ওয়েট তখন বলে আসলে আমরা এখানে সবাই একে অপরের সাথে একটা পরিবারের মতো থাকি, আমরা একে অপরকে রক্ষা করি। আর তখনই সেখানে ড্যানি চলে আসে আর সে ওয়েটকে বাইরে আসতে বলে। আর তখন সুযোগ পেয়ে জিম তরিতাকে বলে এই জায়গাটা আমার কিন্তু ভালো লাগা শুরু করেছে। আর এরপর সে তরিতাকে বলে আমি খালি তোমার সাথে ঝগড়াই করি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমি আসলে ভেতর থেকে নিজেকে অনেক দুর্বল মনে করেছিলাম। আর তখন তরিতা বলে ঠিক আছে আমরা দুজনে একসাথে মিলে সবকিছু ঠিক করে দেবো। আর তখনই এখানে এথেন চলে আসে আর সাথে করে সে সুইট পটেটো নিয়ে এসেছে, মিষ্টি আলু। আর এইদিকে মিস চ্যান সারাকে বলে এথেন অনেক কিউট সুইট একটা বাচ্চা। আর সারাও তখন তার সাথে কথায় তাল মিলায়, কিন্তু তখন মিস চ্যান চলে যাওয়ার পরে সারার হঠাৎ করে হাতে কষ্ট হতে থাকে এবং তার হাতে একটা লেখা ভেসে ওঠে, সেটা হচ্ছে এথেনকে মেরে ফেলার আদেশ এসেছে সারার কাছে। এবং আমরা জানি সারা কিন্তু মনস্টারের কাছে পজেসড থাকে। তো যাই হোক এরপর সে এথেনকে দেখতে থাকে এবং সারার হাতের মেসেজটাও চলে যায় এবং সে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। এবং তার জ্ঞান ফেরার পরেই সে ওয়েডার ড্রেনিকে দেখতে পায় এবং তারা দুজনে সারাকে সাহায্য করতে আসে। আর অন্যদিকে ভেক্টর কলোনি হাউসের বাইরে লাশের জন্য অনেক কবর খুঁজছিল। তো ডোনা তাকে এটা দেখে জিজ্ঞাসা করে তুমি এটা কি করছো, এত কবর খুঁজছো কেন। ভেক্টর তখন বলে আমি আসলে আগে থেকেই তোমাদেরকে সাহায্য করছি কারণ খুব ভয়ঙ্কর একটা কিছু ঘটতে চলেছে। আর এখানেই 4 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক এর পরে কি হয় সেটা আমরা আগামী ভিডিওতে জানবো। তবে আমি তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি যদিও তোমরা ভিডিও এটা দেখে থাকো বা সিরিজটা দেখে থাকো তারপরও আমার জন্য হলো আরেকবার দেখো, কারণ ভিউ যদি একারে বেশি ডাউন হয়ে যায় তাহলে এই চ্যানেল আমি আর কখনোই উঠাতে পারবো না, খুব টাফ হয়ে যাবে। যাই হোক আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী পর্বের জন্য ওয়েট করো এবং
এবং পারলে তোমরা এই ভিডিওটা লাইক করে দিও যতটা সম্ভব। আমি সাধারণত এই কথাটা বলি না, তোমরা পারলে আগের পর্বতে গিয়েও একটু লাইক দিয়ে এসো, এই পর্বতে একটু লাইক দিও। দেখা যেতে পারে একটু বেশি লাইক পেলে হয়তো চ্যানেলের রিচ বাড়তে পারে, আমি শিওর নই। লাইক আর কমেন্ট একটু করো, এই জন্যই তো সবাই মনে হয় সব চ্যানেলে বলে যে প্লিজ লাইক কমেন্ট করো, কিন্তু আমি এই কথাগুলো কখনোই বলিনি চ্যানেল তৈরি করার পরে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার এগুলো খুব কম বলেছি আমি, কিন্তু আমি এখন বলতে বাধ্য হচ্ছি তোমরা পারলে কমেন্ট এবং লাইকটা করে দিও একটু। আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।